হ্যালো বন্ধুরা, গল্পের পাহাড় চ্যানেল থেকে আমি তোমাদের প্রিয় নয়নিকা বলছি। শোনো, আমাদের গল্পের পাহাড় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। ধন্যবাদ। চোর? ছি, আমি কিছু চুরি করতে আসিনি, বরং স্বামীর খেদমত করতে এসেছি। তাই? তাহলে চলো, আমি একটু স্ত্রীর খেদমত করি। আয়াত ষোড়শীকে আরো সন্নিকটে নিয়ে এলো। একটা চুমু দিবে এর পূর্বেই ঠান্ডা সুরে দরজার কাছ থেকে কেউ বলে উঠল, আয়ান, সৌরভী এখানে কি করছে? দাদি। ষোড়শী প্রায় লাফ দিয়ে আয়াদের ওপর থেকে উঠতে গেল, কিন্তু পুরুষটি শক্ত করে ধরে থাকায় তার সম্ভব হয় না। আস্তে করে ওঠো, এত তাড়াহুড়ো কিসের? আয়াদের এত শান্ত ভাব মোটেও ষোড়শীর ভালো লাগছে না। জোহরা রূপালী রঙের লাঠিতে ভর করে ধীরে ধীরে ঘরের ভেতর প্রবেশ করল। ষোড়শী শরবত বানানোর প্রতি এত বেশি মনোযোগী ছিল যে খেয়াল করেনি জোহরা পাশেই দাঁড়ানো ছিল। ষোড়শীর এই অযাচিত খুশি কিংবা প্রফুল্লতা তাকে ভাবিয়ে তোলে। এই জন্য পিছনে পিছনে এসে দুজনকে এই অবস্থাতে দেখে ফেলে। আপাতত দৃষ্টিতে সে রেগে ভয়ঙ্কর কিছু বলতে যাবে, এর পূর্বেই আয়াত শান্তভাবে বলল, সৌরিশা আমার স্ত্রী দাদি। আমাদের বিয়ে ছোট চাচা যাওয়ার আগে বাবার সম্মতিতে দিয়ে গেছে, তাই যদি আপনি অহৈতুক কিছু না বলেন তাহলে খুশি হব। কি সবার আড়ালে তোদের এত বড় কাজ তোদের বাবা কেন করলো গেল? আর বিয়ের কথা উঠেছিল ইজাতের সাথে, মাঝখান থেকে তুই এলি কিভাবে? ফুপু না মানার পর বাবা আমাকে প্রস্তাব দেয়, এর জন্য রাজি হয়ে যায়। সবার থেকে এটা লুকানোর কি দরকার ছিল? মা বিষয়টা ভালোভাবে নেবেন, তাছাড়া সেরকম পরিস্থিতি ছিল না। পরীক্ষা অবধি প্লিজ চুপ থাকবেন দাদি, এরপর বাসায় সবাইকে জানিয়ে দিবে। তোর বিয়ে উমির সাথে ঠিক, মাঝখান থেকে এটা ঠিক বড় কাণ্ড হয়ে গেল। এখন সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আমার কাছে বাবা আর চাচা খুব গুরুত্বপূর্ণ দাদি। আমি তাদের বাইরে গিয়ে খালা আর মায়ের বিরোধিতা করেছি। পরিস্থিতি এমন ছিল যে এক পক্ষকে দুঃখ পেতে হবে। জানালা দিয়ে সন্ধ্যার আলতো সমীরণ ভেতরে প্রবেশ করছে। ষোড়শী শরীর শিরশির করে উঠল। একটা ভয়ঙ্কর লজ্জা তার সমস্ত মনে ছড়িয়ে পড়েছে। জোহরা বিছানার উপর বসে ষোড়শীর উদ্দেশ্য করে বলল, নিজেদের রুমে যা, আমার আয়নার সাথে কিছু কথা আছে। জি দাদি। ষোড়শী প্রায় পালিয়ে এলো সেখান থেকে। সামান্য জোহরা জানার পরে তার এত লজ্জা লাগছে, তাহলে যখন সবাই জানবে? আর ভাবতে চাচ্ছে না, এর থেকে চুপচাপ বসে পড়াশোনা করা ভালো। সে চলে যাওয়ার পর জোহরা গম্ভীর মুখে বলল, তোদের বিয়েটা শুধু শুধু সব সম্পর্ক নষ্ট করে দিবে। ইজাদ আর জুয়ের মাঝখানে অনেক ঝামেলা চলবে কয়দিন। কারণ ও নাকি সুরভিকে ছোট্টবেলা থেকেই পছন্দ করত। তাহলে বিয়ের প্রস্তাব যখন পেল তখন ইজাদকে না জানিয়ে কেন জুই না করলো? এবার দেশে আসলে ছেলেটা সুরভিকে বিয়ে করার জন্য, তা নিয়ে মা ছেলের খুব খারাপ তর্ক হয়েছে। অবশেষে জুই ছেলের কথা রাজি হয়েছে। এখন সামনের মাসে ইজাতের সাথে বিয়ে করার জন্য। এদিকে উর্মি আর তোর বিয়ের জন্য তোর মা গয়নাগাটি বানাইতে দিছে। এখন বল, সামনের পরিস্থিতিগুলো কেমন হবে? কেমন হবে? আমাদের বিয়েকে প্রশ্ন ওঠাতে পারবে না কেউ। এজাজের কাছে একটা সুযোগ এসেছিল, তখন সে সেটা পালন করেনি। অন্যদিকে উর্মিকে আমি মৌখিক কোনো ওয়াদা করিনি। এখন যাই হোক, আমি আমার স্ত্রীকে ছাড়ব না। ভালোবেসে বিয়েটা হয়েছে। আয়াত নির্লিপ্ত জবাব দিল, বরং আমি প্রথমে বিয়েটা করতে চাইনি, উল্টে সৌরিশীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু কোনোভাবেই হোক চাচা আর বাবার কথার খেলাপ করতে পারিনি। এখন যদি সম্ভবত তালাক দিয়ে দেয়, না হয়তো হাসি খুশি। দাদি, এটা কেমন অমানবিক একটা কথা বললেন? ওই মেয়েটা এতিম, এখন তার পুরো দুনিয়া আমি। শুধু কয়েকটা সম্পর্কে টিকিয়ে রাখার জন্য যা সাময়িক নষ্ট হলে ভবিষ্যতে একদিন না একদিন ঠিকই হবে, তার জন্য নিজের স্ত্রীকে তালাক দিব? কেমন হয়ে গেল না কথাটা? না, মাঝে মধ্যে পরিবারের আগে তোর মা তো শেষ হয়ে যাবে। আমি সামনে নেব। কি অদ্ভুত কথা, এখন বউ এত প্রিয় হয়ে গেল। আয়াত দীর্ঘশ্বাস ছাড়ল। জোহরার এহেন অদ্ভুত আচরণের পেছনের কারণটা উর্মি। সে উর্মিকে ভীষণ ভালোবাসে ও পছন্দ করে, হয়তো ষোড়শীর থেকেও বেশি।
এজন্য এসব যুক্তিহীন কথাগুলো বলছে। মানুষ কি ভয়ঙ্কর রকমের অদ্ভুত, নিজের পছন্দ অন্যের উপর চাপিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে। তা পছন্দটা হাজার লজিকলেস হোক না কেন। আয়েদ স্মিত হেসে জোহরার পাশে বসে বলল, সৌরিশিকে ছাড়া অন্য মেয়ের সাথে সংসার চিন্তা আমি আর করতে পারবো না দাদি। এত টেনশন নিয়েন না, আমি সব সামলে নেব। তাছাড়া একটা অনুরোধ, আমার বউকে আপাতত কিছু বলবেন না, যা ওর মস্তিষ্কের উপর প্রেশার ক্রিয়েট করে। অল্প কয়েকদিন পর পরীক্ষা তো। আয়েদ ইচ্ছে করে আমার বউ শব্দটাকে অধিক জোর দিয়েছে, যেন জোহরা তাদের সম্পর্কের গভীরতা একটু হলেও আঁচ করতে পারে এবং এমন কোনো কথা না বলে যা আয়েদের পছন্দ হবে না। জোহরা বুদ্ধিমান মানুষ, সে আস্তে করে মাথা দুলিয়ে বাহিরে চলে গেল। স্যার, আবারও শেয়ার দাম হুট করে পড়ে গেছে, অনেক লস হয়ে গেল। রৌদ্রবীর চোখ বন্ধ করেছিল। অ্যাসিস্ট্যান্টের কথায় আলতো করে চোখ খুলল। তার পাশে শুয়ে থাকা মেয়েটা নিজের হাত পা চাটছে, ঠিক একটা বিড়ালের মতন। আমার সাথে ঠিক কে শত্রুতা করছে, এর ব্যাপারে কোনো খোঁজ নিতে পেরেছো? না তাহলে তোমাদের দরকার কি আমার? স্যার। যাও এখান থেকে। লোকটা চলে যেতে রৌদ্রবীর নির্লিপ্ত পাশের মেয়েটার দিকে তাকালো। এক ধ্যানে তাকিয়ে থাকতে থাকতে দেখল মেয়েটার চোখের নিচে কালি জমেছে। খুব শান্তভাবে সেখানে বৃদ্ধা আঙ্গুল দিয়ে হাত বোলালো। মেয়েটা শুকনো ঢোক গিলল, তারপর হঠাৎ করে নিচের আঙুল চোখের ভেতর ঢুকিয়ে দিল, ঠিক যেমন একটা শিশু কাদামাটিতে আঙুল ঢুকিয়ে দেয়। মেয়েটা চিৎকার করে উঠল সঙ্গে সঙ্গে। দুর্বল থাকায় গলা দিয়ে তেমন আওয়াজ এলো না। হঠাৎ করে রৌদ্রবীরের হাত কামড় দিয়ে দূরে সরে গেল। নিজেকে আড়াল করতে পারলে যেন বাঁচে। দ্রুত দরজা খুলে কোথাও চলে গেল। রৌদ্রবীর অনেক সময় হাতটার পানে তাকিয়ে রইল। এই মেয়েটা ছিল অনেক বড় সেনা অফিসারের মেয়ে, মা বাবার অনেক আদরের। নিঃসন্তান দম্পতির ঘর আলো করে এসেছিল বিয়ের ৮ বছর পর। রুদ্রবীর একে একটা ক্যাফেতে দেখেছিল। হঠাৎ তার চোখের রং পরিবর্তন হয়ে গেল। ধীরভাবে বাহিরে এলো, যেখানে পরপর অনেকগুলো হিংস্র কুকুরের খাঁচা। কয়েক কদম অতিক্রম করে পিট বুলেটের খাঁচার সামনে এসে থামল। তাকে দেখে প্রাণীগুলো ঘেউ ঘেউ করে উঠল। রৌদ্রবীর তার আঙুল লেগে থাকা রক্তিম পদার্থ কুকুরগুলোর সামনে একটা কাপড়ে করে দিল। সঙ্গে সঙ্গে তারা যেন পাগল হয়ে গেল। পাশে প্রাণীগুলোর দেখাশোনা করার বৃদ্ধটা দাঁড়িয়ে আছে, পানসে মুখে। ওদের দরজা খুলে দাও। বৃদ্ধটা প্রথমে না শোনার ভান করে। আরও একটা ভয়ঙ্কর রাত হবে আজ, কিন্তু সে যদি আজ না খুলে দেয় দরজা, তাহলে হয়তো নিজেরও খাঁচাতে ঢুকতে হবে। দরজা খুলে দিতেই পিটবুলগুলো একে একে বের হতে লাগলো। কিছুর একটা গন্ধ নিতে নিতে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রুদ্রবীরের চেহারাতে হাসি ফুটে উঠল। বাগানের দোলনাতে বসে দোল খেতে লাগলো। স্বল্প সময় পরেই ক্ষীণ চিৎকার শুনল সে। এরপর সব নিস্তব্ধ। শুধু দেখল পিটবুল ৩টা কিছুক্ষণ পর বের হয়ে এসেছে। তাদের মুখে খণ্ড খণ্ড টুকরো, যা নিয়ে চাঁদের আলোতে তারা উল্লাস করছে। রৌদ্রবেশের দৃশ্যতে উচ্চ শব্দে হেসে উঠল। দাদি জানলো, এখন কি হবে? ষোড়শী আয়াতকে মেসেজটা পাঠিয়ে মনমরা হয়ে উঠল। ফোনটা পাশে রাখতেই ভাইব্রেট হলো। আয়াত মেসেজ পাঠিয়েছে। কি হবে? আমাকে আর তোমাকে বাড়ি থেকে বের করে দিবে, তারপর আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো। তোমাকে একটা সেলাই মেশিন কিনে দেবো, আমি ঠেলা করে চালাবো। তারপর এইভাবে বড়লোক হয়ে আবার বাড়িতে ফিরে আসবো। কেমন হবে? ষোড়শী হেসে উঠল। ফোনটা হাতে তুলে টাইপ করতে লাগলো। মিস্টার আয়াত সুলতানি এমন বলে না। মিসেস আয়াত সুলতানি। তাহলে চিন্তা করো না এত, আমি সবসময় তোমার সাথে আছি। ষোড়শী জবাব দিতে যাবে এর পূর্বে তার ফোনে অচেনা একটা নাম্বার থেকে মেসেজ এলো। সে কৌতূহলবশত ঢুকলো সেখানে। ছবি পাঠিয়েছে কেউ। ছবিগুলো কয়েকটা কুকুরের। সে ভালোভাবে দেখার জন্য জুম করতেই যা দেখলো তাতে শরীর কেঁপে উঠল। পুনরায় মেসেজ এলো। পিটবুলগুলো তোমার অপেক্ষায়। আমি কে তুমি তা জানো? ষোড়শী মেসেজটা পড়ে চিৎকার করতে লাগলো। তীরা পাশে পড়েছিল।
সে টেবিল ছেড়ে উঠে ষোড়শীকে ধরার আগেই মেয়েটা জ্ঞান হারালো। এদিকে চিৎকার শুনে বাড়ির সকলে উপস্থিত সেখানে। কি হয়েছে তীরা? ষোড়শীর কি হয়েছে? কি জানো, ফোন দেখছিল, হঠাৎই হলো। ওর চোখে মুখে পানি দে। মাহমুদা আর তীরা মিলে দ্রুত শোয়ালো ষোড়শীকে। আয়াত ফোনটা হাতে তুলে লক ছাড়াতেই ছবি আর মেসেজগুলো সামনে এলো। তার কপালের শিরাগুলো দৃশ্যমান হলো রাগে, সঙ্গে অচেনা মেয়েটার জন্য মায়া হলো। সে জানে না সামনে কি করবে, কিন্তু এটা জানে যে এখন অনেকগুলো প্রাণ বাঁচাতে হবে তার। তুমি এত কিছুর পরও আমার সাথে একা দেখা করতে এসেছো? আমি তোমার উপর ইমপ্রেস আয়াত সুলতানি। রুদ্রবীর, আপনার কি মনে হয় না আপনি সাক্ষাৎ শয়তান? তবে আমার শয়তানদের সাথে খেলতে ভালো লাগে। আয়াদের কথায় চমকে উঠল রুদ্রবীর, কারণ গলার সুরে এক আভিজাত্য প্রকাশ পাচ্ছে। এটা সাধারণ নয়। অতীতে যতবারই তাদের দেখা হয়েছে ততবার কখনো এত উষ্ণতা কথায় অনুভব করেনি। সঙ্গে এই পরিবেশ, আয়াদের পোশাক, এগুলো তাকে নিত্যদিন থেকে কেমন যেন আলাদা করে দিচ্ছে। রুদ্রবীরের দিকে একটা ওয়াইন ভর্তি গ্লাস এগিয়ে দিল। সে তা উঠিয়ে একটা চুমুক দিয়ে বলল, তাহলে তুমি নিজেকে শয়তানের বিপরীত সত্যের দ্রুত বলে জাহির করছো? একদম না, আমি আপনার থেকে বড় শয়তান। আপনাকে এখানে দেখা করতে আসতে বলার পেছনে একটা কারণ আছে। একটা ডিল করতে চাই। আসলে আপনার ঔষধ কোম্পানিতে আমি ইনভেস্ট করতে চাচ্ছি। ঠিক কেন? এর বিনিময়ে কি দেবে? তোমার বোনকে? শি ইজ মাই ওয়াইফ। চমৎকার, কিন্তু এটা কবে হলো? মল্লিকা আমাকে জানালো না। মাই ওয়াইফ। ষোড়শীর নামও নেবেন না, তাকে আমি প্রোটেক্ট করব যে কোনো পর্যায়ে। তোমার সেই সামর্থ্য আছে? তুমি জানো না আমার ক্ষমতা কত দূর। আয়াদের চোখে মুখে স্মিত হাসি খেলে গেল। রুদ্রবীরকে সে যতটা বুদ্ধিমান ভেবেছিল ঠিক ততটা সে নয়। ক্ষমতার অহংকার মানুষকে মাটিতে মিশিয়ে দেয়। কেমন যেন অদ্ভুত লাগছে। আমি তোমার স্ত্রীকে বন্দি করার চেষ্টাতে আছি, আর তুমি আমাকে বিজনেস ডিলের অফার করছো। কেমন সব ধোঁয়াশা। কেন ভয় পাচ্ছেন? যদি সুচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হই, তখন পালানোর পথ পাবেন না। আমি তো ভয় জেনেও আপনার সাথে খেলতে চাচ্ছি। এটা আমার সাহস। অবশ্য আমার মনে হয় আপনার পুরুষত্বের সঙ্গে সাহসটাও নেই। তাছাড়া লাভ আপনারই, কারণ আমি শুনেছি সদ্য একটা কেলেঙ্কারিতে ফেসছিলেন। সেটা থেকে বের হলেও অনেক বড় আর্থিক সংকটে আছেন। চয়েস আপনার। আয়াত ইচ্ছে করে পুরুষত্ব নিয়ে খোঁচাটা দিল, যেন রুদ্রবীরকে সে নড়িয়ে দিতে পারে। এর ফলে রাগে সে বাধ্য হবে আয়াদের কথা মতন চলতে। এই পুরো বিষয়টা সাইকোলজিক্যাল। লিলিয়া শিখিয়েছে আয়াতকে। সে চেয়ারে হেলান দিয়ে বসল। জায়গাটি ঢাকার আভিজাত্যপূর্ণ একটি ডার্ক রেস্টুরেন্ট। বাহির থেকে হালকা মিউজিক ভেসে আসছে। আমার সাথে লাগতে এসো না আয়াদ, তা নয় তোমার স্ত্রীর কি হবে? কিছুই না। তুমি জানো না আমি কত বড় জানোয়ার? এজন্য আমাকে হালকাভাবে নিচ্ছ। তুমি সাধারণ একটা ছেলে। রৌদ্রবীর থেমে গেল। তার কপালে কয়েকটা ভাঁজ পড়ল মুহূর্তে। হঠাৎ একটা কিছু মাথায় আসতে বলল, তুমি সাধারণ কেউ নও, একদমই না। একটা সাধারণ ঘরের ছেলে কখনো আমার সাথে লাগতে আসবে না, বরং ষোড়শীকে নিয়ে কবে বিদেশে চলে যেত। কিন্তু তুমি উল্টো আমার সাথে লাগতে এসেছো। কে তুমি? শয়তান যখন আসে তখন নিজে পরিচয় বড় না রুদ্রবীর। চলেন দুজন একটা গেম খেলি। না, তোমার সাথে আমার ভালো ভাইভস আসছে না। ভয় পেলেন? কোথায় গেল সে সাহস? নাকি আপনার সব শক্তি দুর্বল ভয় পাওয়া কিছু সুন্দর মেয়েদের উপর? আপনি মানুষের সাহস দেখে ভয় পান? সেসব কথা জরুরি নয়। আমি জেনে শুনে তোমার সাথে কেন মিশবো, যেখানে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? আয়াত একদলা থুতু পাশে ফেলে বলল, কাওয়ার্ড। কিন্তু আমি আপনাকে ছাড়বো না। যাই হোক, আপনার সাথে বসে ভালো লাগলো। রৌদ্রবীর বিনিময়ে কোনো কিছু বলল না। তাকে একটু অস্বাভাবিক লাগছে। আয়াত খেয়াল করল হাত দুটো কাঁপছে।
তার মানে তাকে ভয় পেয়েছে সে। পুরো খেলাটা মস্তিষ্ক দিয়ে খেলতে হবে। আয়াত বের হতেই রৌদ্রবীর পকেট থেকে একটা ক্যাপসুল বের করলো। তা খাওয়ার কিছু সময় পর সে ধাতস্থ হলো। আয়াদের ওপর ভীষণ রাগ উঠল তার। কিন্তু ছেলেটার মধ্যে কিছু একটা আছে যা তাকে ভয় পেতে বাধ্য করেছে। রৌদ্রবীর চোখ বন্ধ করল। সঙ্গে সঙ্গে সাদা ধুতি পরনে একটা পুরুষের অবয়ব ভেসে উঠল। হাতে তার লম্বা লাঠি, যেটাকে রৌদ্রবীর এখনো ভয় পায়। সে খেয়াল করলো তার কল্পনার পুরুষটির চোখ আর আয়াদের চোখ একরকম। দুটো কেমন হিম করে দেয় রৌদ্রবীরের মনকে। পড়াশোনা বাদ দিয়ে তুই কি করছিস ল্যাপটপে? তীরার হঠাৎ আগমনে চমকে উঠল ষোড়শী। তৎক্ষণাৎ নিজেকে ধাতস্থ করে বলল, সেলফ ডিফেন্সের ভিডিওগুলো দেখছি। আমাকে যেন কেউ সহজে কিডন্যাপ না করতে পারে। আমি খুবই দুর্বল, নিজেকে শক্ত করতে হবে। সব সময় তোর ভাই আমার আশেপাশে তো থাকবে না, তাই না? তীরার মায়া হলো। একটা মেয়ে জীবনের সাথে কত বাজেভাবে লড়ছে। পিছন থেকে জড়িয়ে ধরে বলল, আমি ভাইয়াকে বলেছি তোর পরীক্ষা শেষ হওয়ার পর অন্য কোনো দেশে চলে যেতে, যেখানে রুদ্রবীর আসবে না। তাই হয় নাকি? তাছাড়া আমি একা পড়লে তখনই আমায় ছিনিয়ে নেওয়া সহজ হবে। আমি তোদের ছাড়া থাকতে পারবো না। এর থেকে বরং নিজেকে শক্ত বানাই। সেলফ ডিফেন্স ভিডিও দেখে শেখা যাবে না তো। তুই বরং এই ব্যাপারে ভাইয়াকে বলে দেখ। ওনার সাথে আমার রাগ চলে। কেন? ওনার এত সুন্দর সেজে বাইরে যেতে হবে কেন? মানুষটা বেশি সুন্দর। আরে তুই জেলাস? তো হব না। ভয় নেই, আমার ভাই ভীষণ লয়াল। তোর মতন যদি আমার কপাল হতো। তোর কপাল? কাহিনী কি? তীরা খানিক লজ্জা পেল। সেই ব্যাপারে এখনো কাউকে জানায়নি। ধীরে ধীরে বলল, আমার ইজাজ ভাইকে ভীষণ ভালো লাগে, কিন্তু মানুষটা পাত্তা অবধি দেয় না। দেশে আসছে। ষোড়শীর অক্ষগোলক বৃহদাকার ধারণ করলো। তীরার মুখটা আজলায় তুলে বলল, আমাকে এতদিন বলিসনি কেন? বলে লাভ কি? সেই তো আমাকে পাত্তা দেয় না, অথচ কল দিলে বাসার সবাই কেমন আছে, ষোড়শী কেমন আছে, নানু কেমন আছে, অথবা আম্মাকে নিয়ে বলে না অবধি। ষোড়শী হেসে উঠল। আয়াত তো এর থেকেও ঠান্ডা ছিল। আর ঠিক কতগুলো চর যে সে খেয়েছে, গালে এখনো ব্যথা রয়ে গেছে। বহুদিন চর খায় না। হঠাৎই খেয়াল হতেই হাসল। ইজাজ ভাইকে কল দে, আমি কথা বলি। কি কথা বলবি? ভুলে গুনতে সব বলতে যাবি না? আরে না, কল দে। তীরা একটু ভেবে কল দিল। ষোড়শীর সাথে ইজাজের দীর্ঘ সময় ধরে কথা হচ্ছে। এদিকে আয়াত বাড়িতে এসেছে বহুক্ষণ ধরে, কিন্তু ষোড়শীকে পাচ্ছে না কোথাও। অবশেষে ছাদে এসে দেখল হেসে হেসে কলে কথা বলছে। তীরা দরজাতে দাঁড়িয়ে আছে। আয়াত ঠান্ডা স্বরে বলল, কার সাথে কথা বলে? ইজাজ ভাই। ও। আয়াদের চোখে মুখে শীতল ভাব দেখা গেল। সে সবেমাত্র বাহির থেকে এসেছে। কোথাও থেকে এলে ইদানিং ষোড়শীকে দেখা তার অভ্যাস হয়ে গেছে। অথচ মেয়েটা কিভাবে হেসে হেসে কথা বলছে, এভাবে তো তার সাথেও বলে না। আমি রুমে যাচ্ছি তীরা। ইস, যাও। তা আমাকে এত জোরে কেন শোনাতে হবে? ষোড়শী তার দিকে তাকিয়ে আছে। আয়াদের রাগটা সে বুঝতে পারল। সে চলে যেতেই ইজাজের সাথে কথা অফ করে দিল। তোর ভাই কি বললো রে? রুমে গেল। আমি আসছি। আরে ইজাজ ভাই কি বললো বলে যা। এসে বলি। আয়াদের রুমের সামনে এসে থেমে গেল। ঝগড়ার জন্য ভেতরে ঢুকলো না। আয়াত গোসলে ঢুকেছে সে তা বুঝতে পারল। এই সুযোগে রুমে ঢুকে বিছানাতে বসলো। আয়াত একটু পর বের হয়ে ষোড়শীর পানে তাকালোও না। এতে মেয়েটার খুব খারাপ লাগলো। শুনেন। যাও এখান থেকে। কেন? কথা আছে আমার। আমার নেই, যাও। শুনেন তো। একটা চড় দিব, যাও এখান থেকে। আরে আপনি এমন কেন করছেন? সকালের জন্য সরি তো। সরি। আয়াত কিছু বলল না। রুমে থাকা মিনি ফ্রিজ থেকে একটা ক্যান বের করে খেতে লাগলো।
ষোড়শী বিনবিনে বিড়ালের মতন তার গা ঘেঁষে বলল। সরি তো, সরি। হঠাৎ কি হলো আয়াদের? মেয়েটার চোয়াল শক্ত করে ধরে বলল। আই হেট ইউ। তুই যখন অন্য কারোর সাথে হেসে হেসে কথা বলো তখন খুব খারাপ লাগে দেখতে, এবং সেই সময়ের জন্য আমি তোমাকে ঘৃণা করি। ষোড়শী কিছুই বুঝল না, শুধু পিট করে তাকিয়ে রইল। আয়াত তাকে ছেড়ে দিল। সে তো ষোড়শীকে ভালোবাসে না, শুধু স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে। তাহলে এখন এত কেন অস্থির লাগছে? কি হলো তার? সে কোনোভাবে ষোড়শীকে ভালোবেসে ফেলেছে? না, তা কি করে সম্ভব? সে নিজেকে ভীষণ নিয়ন্ত্রণে রেখেছে। ষোড়শী মাথা নিচু করে চলে যেতে নেবে তৎক্ষণাৎ আয়াত থামিয়ে ঠিক সেখানে কামড়ে দিল যেখানে বাসর রাতে দিয়েছিল। ষোড়শীর অল্প সময়ের ব্যথা, অনুভূতি ও নানার প্রশ্নের ভারে মনে হলো আসমানের তারা দেখছে। ইদানিং আয়াত ভাইয়ের যেন কি হয়েছে বুঝলি? সারাক্ষণ আমায় ইগনোর করে, ঠিক আগের মতো। সে কি ভুলে গেছে যে আমি তার স্ত্রী? তীরা বিরক্ত হয়ে বলল। আয়াত ভাই না বললেও তুই নিশ্চিতভাবে ভুলে গিয়েছিস স্বামীকে কোন গদ্য ভাই বলে। অভ্যেস কি করব? তাও বলবি না। আর ভাইয়া ইদানিং বাড়িতে থাকে না তেমন একটা, কারণ মা আর উর্মি আপুর হাবভাব মোটেও ভালো না। তারা নানান কথা বলে, কিরকম? সেসব শুনতে হবে না। এহেন সময় ষোড়শীর নাকে সুন্দর একটা সুগন্ধ ভেসে এলো। সম্ভবত কাচ্চি রান্না হচ্ছে। ষোড়শীর পেটে ক্ষুধা অনুভব হলো। পাশের ড্রয়ার থেকে চকলেট বের করে খেতে খেতে বলল, আজকে বাসায় কেউ আসবে? ফুবু আসবে, আমার পরীক্ষা আছে। বাসায় মানুষ এলে একটু ভালো লাগবে না। তুই বসে বসে খাচ্ছিস কেন? রেজাল্ট খারাপ করলে আমার থেকে তুই বেশি চর খাবি। ষোড়শী কিছু বলতে যাবে এর পূর্বে বাহিরে গাড়ির আওয়াজ পাওয়া গেল। কেউ এলে জানালা দিয়ে দেখা তা যেন তার নিত্যদিনের অভ্যাসের মধ্যে একটি। হাতে থাকা অবশিষ্ট চকলেট মুখে চালান করে দিয়ে জানালার নিকট দাঁড়ালো। জুই তার হাজবেন্ড আর মেয়ে। আর সব থেকে ষোড়শীকে যে অবাক করলো সে হচ্ছে ইজাজ। এই তীরা, ইজাজ ভাই। তীরার বোধহয় শুকনো গলায় বিষম খেলো। সে প্রথমে ভেবেছিল ষোড়শী নিশ্চয়ই তার সাথে মজা করছে, কিন্তু মুখের পরিস্থিতি দেখে মনে হলো না। তড়িঘড়ি করে টেবিল থেকে উঠে জানালার পানে দাঁড়ালো। আহা, তার স্বপ্নের রাজকুমার, যে তাকে স্বপ্নের দুনিয়াতে ভাসিয়ে নিয়ে যায়, আজ কতদিন পর বাস্তবে দেখল। সে যেন চোখও সরিয়ে নিতে পারছে না। ষোড়শী হাই তুলে বলল, তুই তোর রাজকুমারকে দেখতে থাক, আমি এখান থেকে সরে যাই। এই জন্য চাচি সকাল থেকে এত রান্না করে যাচ্ছে। সে যে আসবে হ্যাঁ জানতাম না তো। চল নিচে যাই। আহা, পড়া আছে, পরে আমি তোর থেকে চর বেশি খাবো। তীরা ভীষণ মায়া ভরে কণ্ঠেতে বলল। চল না বোন। তীরার খুব বেশি সময় অনুরোধ করতে হলো না, নিচ থেকে তাদের ডাক পড়ল। ষোড়শী যতটা স্বাভাবিক হাঁটছে সে ততটা ভীর হয়ে গেছে যেন। সিঁড়ি দিয়ে নামতেই ইজাজের হাসি মাখা মুখ দেখতে পেল। হেই, কেমন আছো সৌরসী? বাহ, তুমি তো দারুণ সুন্দর হয়েছো। জি ভালো আছি ভাইয়া। এসো বসো, তারপর বলো জীবন কেমন চলছে। ইজাজ তীরাকে সম্পূর্ণরূপে ইগনোর করে গেল। বিষয়টা তার ভীষণই খারাপ লাগলো। সে দৌড়ে দাঁড়িয়ে রইল মুখটা গোমরা করে। ষোড়শী দূর থেকেও তার মনের ধারণা অনুধাবন করে বলল, আমি আর তীরা একটু রান্নাঘর থেকে ঘুরে আসি। তীরা? হো, আরে আমি তো ওকে খেয়ালই করিনি। ও এখানে কেন? এখানে এসে বসো। তীরা গোমরা মুখে বলল। না ভাইয়া ঠিক আছে, সৌরেশী আয়। ষোড়শী তৎক্ষণাৎ উঠে গেল, খানিকটা দূরে যেতে বলল। মন খারাপ করিস না, তোর ভাইও শুরুতে এমন ছিল, এখন বদলে গেছে। কিন্তু চল রান্নাঘরে যাই। রান্নাঘরের কাছে আসতে ষোড়শী মাহমুদা আর জুইয়ের কথা শুনতে পেল। তাদের দুজনকে দেখে চুপ হয়ে গেল তারা। পাশে উর্মি আর তার মা দাঁড়িয়ে আছে। ষোড়শীকে দেখেই উর্মির উদ্দেশ্যে বলল, উর্মি, যা ষোড়শীকে শাড়ি পরিয়ে রেডি করা।
তীরা ভ্রু কুঁচকে বলল, কেন আম্মু? আজকে ষোড়শীকে আংটি পরিয়ে যাবে ইয়াজ। যা, ষোড়শীর বিয়ে তো তোর বাবাও চাইতো, তাই কোনো কথা বলবি না। পরিস্থিতি যে ভীষণ ঘোলাটে হতে চলেছে তাতে সন্দেহ নেই। তীরা ও ষোড়শী একে অপরের দিকে তাকিয়ে রইল। রুদ্রবীকে বোঝা যতটা কঠিন মনে হচ্ছে আদতে তা নয়। একটা কমন সাইকোলজি এখানে কাজ করেছে। রুদ্রবীরের সন্তান সম্ভ্রান্ত পরিবারে হলো কিছু একটা ইতিহাস আছে যা তাকে অনাথ আশ্রমে বড় হতে বাধ্য করেছে। সে জন্ম থেকে অন্যদের থেকে আলাদা এবং এটা বোঝার পর চারিদিক থেকে তার কষ্ট পাওয়া শুরু হয়। মানুষের দুনিয়া যখন অন্ধকারে ডুবে যায় তখন সে আলো খোঁজার চেষ্টা করে। আমি ভালোভাবে বলতে পারি কিছু মানুষ রয়েছে যার নিজের সহজাত মানুষকে ঘৃণা করে, কিন্তু পশু পাখি যেমন কুকুর বিড়াল পাখি এসবকে বেশি ভালোবাসে। সামহাউ সে সেখান থেকে এই ধরনের বিকৃত ফ্যান্টাসি পেয়েছে। তবে পৃথিবীর সব মেয়ে এই ফ্যান্টাসির যোগ্য নয়। একমাত্র বড়লোক বা সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তো আবার অতিরিক্ত সুন্দর মেয়েরা হচ্ছে তার টার্গেট। আয়াত সিগারেট ফুঁকতে ফুঁকতে কথাটা শোধালো লিলিয়াকে। মেয়েটার অধর এক প্রান্ত বিকৃত হলো। সে ফিসফিস করে বলল, জগতের সকলে নারী মাংসের লোভী, তা পুরুষ নারী বা হিজড়া হোক বা অন্য কেউ। হ্যাঁ, তাছাড়া কম বয়সী মেয়েদের ব্রেন ওয়াশ খুব ভালোভাবে করা যায়। এখানে বহু আরও কথা আছে, আমি শুধু অনুমানের ভিত্তিতেই বলতে পারবো না, তোমাকে খুঁজে বের করতে হবে। তবে একটা কথা, রুদ্রবীরকে থামাতে হলে ওর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে খেলতে হবে, আর তা হচ্ছে ব্রেন। এটাকে ম্যানুপুলেট করতে পারলে। লিলিয়া, আমার সব ইনফরমেশন গভর্নমেন্টকে পাঠালে কেমন হয়? সঙ্গে মিডিয়ার কাছে দিয়ে দেব। আমার থেকে তুমি এই ক্ষমতার কুকুরগুলোকে ভালোভাবে চিনো না, মানে বড় লোক মানুষের অদ্ভুত ফ্যান্টাসিতে দেশের তো ক্ষতি হচ্ছে না। হ্যাঁ, যাদের সন্তান হারিয়েছে তাদের মধ্যে প্রতিবাদ দেখা দিবে, কিন্তু রাঘব বোয়ালদের কাছে তেমন ব্যাপার না। পয়েন্ট আছে তোমার কথায় লিলিয়া। এখন ষোড়শীকে বাঁচাতে আমার নিজের নামতে হবে। লিলিয়া টেবিলের ড্রয়ার থেকে একটা সিগারেটের বক্স বের করলো। লাইটার দিয়ে তা ধরিয়ে বাহিরে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইল। আয়াত, তোমার অতি দ্রুত কিছু করা উচিত। কারণ আমরা যারা বাপের রাস্তাতে থাকি তাদের জীবন শুরুতে অনেক ভালো থাকে, অনেক সুন্দর থাকে, কিন্তু যখন মনে হয় সমস্ত কিছু সঠিক পথে যাচ্ছে ঠিক তখন অঘটনটা ঘটে। আমাদের সব থেকে প্রিয় জিনিস আঘাত লাগে। এটা বোধহয় সৃষ্টিকর্তার সব থেকে সুন্দর উপায় পাপিকে ভাঙার জন্য। আর আমরা তো বাপের রাস্তাতে চলা মুসাফির, আমাদের আরো অঘটনে ভয় পাওয়া উচিত। আয়াদের কপালে শিরা উপশিরা ভেসে উঠল। সে কখনো ষোড়শীকে হারাতে পারবে না, কিন্তু নিজের করা পাপগুলো। সে তো আগে এই রাস্তাতে ছিল না। 1 বছরের মাথায় এসে বড় বড় স্ক্যাম করেছে। সামনে ইতিহাসে সবচেয়ে বড় স্ক্যামও তাদের মাধ্যমে হবে। তাহলে সে অবশ্যই পাপী। এখন পাপ করলে সেই শাস্তি ষোড়শী কেন পাবে? মেয়েটার মুখখানা ভেসে উঠল। কত সহজ সরল। আগে সেই 2 চোখের এক চোখেও দেখতে পারত না, কিন্তু এখন পরিস্থিতির কেমন বদল ঘটল। আয়াদের ফোনটা বেজে উঠল। তীরা কল করেছে। রিসিভ করতে ওপাশ থেকে বলল, ভাইয়া, অঘটন ঘটিয়েছে। কি হয়েছে? ষোড়শীর কিছু হয়েছে? ইজাজ ভাই। পুরোটা শুনে বিরক্তিতে মুখটা তেতো হয়ে গেল আয়াদের। তার মা আর কাজ পায় না, বসে বসে এসব করে। সে দীর্ঘশ্বাস ফেলে সোফাতে পিঠ ঠেকালো। লিলিয়া শোধালো, কি হয়েছে? ষোড়শীকে জোর করে আংটি বদল করিয়েছে মা। মনে হচ্ছে এখন বাড়িতে গিয়ে আমাদের বিয়ের কথা সকলকে জানাতে হবে। ওহো, তাহলে আজ দারুণ মেলোড্রামা হবে। ফোনে ভিডিও করো, আমিও দেখব। শাট আপ, সামনের দিনগুলো কঠিন হতে চলেছে। আর যাই করো, সঠিক সময়ে সবগুলো কাজ করো। এখন তাড়াতাড়ি যাও, শেষে তোমার বউ চুরি না হয়ে যায়। আয়াদ অলস ভঙ্গিতে উঠে দাঁড়ালো। তার ভীষণ রাগ উঠেছে। আয়াদের বাবা সিলেট গেছে, এর মাঝে কাজটা ঘটিয়েছে। সে জানে না বাড়িতে গিয়ে কিভাবে নিজের রাগকে সংবরণ করবে। তবে তার আগে একটা প্রেস্টি শপে থামবে সে। ষোড়শীর পছন্দসই কেক নিতে হবে।
ষোড়শীর নিজেকে এখন সৎ মনে হচ্ছে। উর্মি যে কতটা ভয়ঙ্করভাবে তাকে শাড়ি পরিয়েছে আর শুধু সে জানে। তাদের ঘিরে সকলে কথা বলছে, অথচ ষোড়শীর মনে হচ্ছে সে চিৎকার দিয়ে গড়াগড়ি করে কাঁদবে। ওদিকে জহুরা সব জেনেও চুপচাপ বসে আছে। তার কথা বিয়ের ব্যাপারে আয়াত নিজে বলুক, সে এসবে জড়াবে না। ষোড়শী আবারও ঘড়ির কাঁটার পানে তাকালো। আয়াত এখনও আসছে না কেন? হঠাৎ সে ইজাজকে নিজের সন্নিকটে অনুভব করলো। সে একটু সরে বসলো। জানো সৌরসী, আমি তোমাকে সেই কবে থেকেই পছন্দ করি। যখন শুনলাম বিয়ের প্রস্তাবে মানা করেছে তখন খুব রাগ হয়েছিল। ভেবেছিলাম যাক সেসব কথা, দেরি হলেও তো হচ্ছে, আমরা এক হচ্ছি। তুমি খুশি না? ষোড়শীর হাতের ওপর হাত রাখলো ইজাজ। অঘটনটা এভাবে ঘটে বোধহয়। ঠিক তখনই আয়াত সেখানে উপস্থিত হলো। ষোড়শীকে ভালোভাবে পর্যবেক্ষণ করে মৃদু ছন্দে কদম ফেলে সেদিক পানে এগিয়ে গেল। আরে আয়াত, কেমন আছিস ভাই? ষোড়শীর তড়িৎ গতিতে দৃষ্টি আয়াদের উপর ফেলল। তার হৃদয়ে যেন প্রশান্তি ছড়িয়ে গেল, কিন্তু তা ক্ষণস্থায়ী। আয়াদ এগিয়ে এসে এমন জোরে চর বসালো গালে যে ক্ষণ সময়ের জন্য তার আশেপাশের দুনিয়া দুলে উঠল। সবাই অবাক হলো এই কাজে, শুধু তীরা আর জহুরা ছাড়া। ষোড়শী আবার উঠতে গেলে আরও একটা চর খেল অপর গালে। অতপর কয়েকটা খাওয়ার পর তার হুঁশ হলো। তাড়াতাড়ি আঙুল থেকে ইজাজের আংটি খুলে ফেলে দিল। আয়াত মৃদু হেসে বলল, গুড গার্ল, এখন নাও এটা, আর এক দৌড়ে আমার রুমে যাবে। আমি আসছি, যাও। এটা বলতে দেরি ষোড়শীর দৌড় দিতে দেরি হয়নি। ইজাজ সহ সকলে যেন একটা ট্রমার মধ্যে আছে। আয়াত আরাম করে সোফাতে বসে বলল, সৌরিশ আমার বিয়ে করবো, তো সাহস হলে কিভাবে এজাজ আমার স্ত্রীকে আংটি পরানোর? আমি আমার বউ নিয়ে ভীষণ পসেসিভ। চরগুলো আজ তোর জন্য খেলো। সৌরসী তোর বউ? সৌরসী তোর বউ মানে? আয়াত, তুই কি করেছিস? মাহমুদের শরীর মুহূর্তে যেন উষ্ণ হয়ে উঠেছে। ছেলের মুখে হুট করে এহেন কথা কোনো মা শুনতে চাইবে না কখনো। আয়াত অবশ্য পূর্বের মতন শান্ত কণ্ঠেতে বলল, আমার স্ত্রী সৌরিশে, আমাদের বিয়ে হয়েছে। সেই হিসেবে ওর বিয়ে এজাজের সাথে সম্ভব নয়। অসম্ভব, তুই মিথ্যে কথা বলে যাচ্ছিস। কাবিননামা আছে আমার কাছে মা। ওর বয়স কম হলেও পরিস্থিতি বিবেচনা করে বিয়েটা হয়েছে। এখন পৃথিবীর কারোর সাধ্য নেই সেটাকে মিথ্যা বলার। মাহমুদা এগিয়ে এসে নিজের ছেলের গালে একটা চর বসালো। এত বড় ছেলের গায়ে হাত তোলা তো শোভা পায় না। জহুরা তাকে এসে ধরে ফেলল। আয়াত অবশ্য এতেও বিচলিত হলো না। জুই ভ্রু কুচকে বলল, তোরা একে অপরকে ভালোবাসতি? সবাইকে জানিয়ে বিয়ে করতি? না ফুপু, বিয়েটা ভালোবাসার নয়, বরং চাচা বেঁচে থাকতে দিয়ে গেছেন। এমনকি বাবা, তীরা, আকাশ এবং দাদিও কিছুদিন আগে জেনেছে, আর সকলে আগে থেকেই জানত। এজাজের সাথে বিয়েটা না করে তুমি চলে যাওয়ার পর আব্বু আমাকে বলে সৌরশীকে বিয়ে করতে। আমি তখন রাজি ছিলাম না, কারণ ইনডাইরেক্ট উর্মির সাথে কমিটেড ছিলাম। তবে আমার কাছে আব্বু ও চাচা অনেক গুরুত্বপূর্ণ, এর জন্য না করিনি। মাহমুদা চিল্লিয়ে বলল, আর তোর নিজের জীবন, নিজের মা কিছু না? তুই কি ভুলে গেছিস ওর শরীরে কেমন মহিলার রক্ত বয়ে যাচ্ছে? সৌরশী হামিদ চাচার মেয়ে, আর আমার বংশ একই মা। এদিকে যেও না, আমার এটা আগে বলা উচিত ছিল, কিন্তু তুমি মানতে পারছো না এই ঘটনাটা, তাই খেয়াল করে আমি কখনো বলিনি। কেন মানতে পারবো? কোন কারণে আমার সোনার টুকরা ছেলেকে আমি এভাবে একটা নোংরা কাদায়? মা, দয়া করে সৌরশীকে এসব কিছু বলবে না। ও মানুষ, সঙ্গে আমার স্ত্রী, বাবার ভাতিজে। এসব বললে বাবা রাগ করবেন। তোর বাবা জাহান নামে যাক, তুই কি ভেবেছিস আমি সব মেনে নেব? এক্ষুনি ওকে চুলের মুঠি ধরে বের করব। তুই শুধু কিছু বলে দেখ। মাহমুদের রাগে জোরে জোরে মেঝেতে পা ফেলে উপরের দিকে যেতে লাগলো। আয়াত দ্রুত তাকে ধরে বলল, আবার তোমার সম্পর্ক নষ্ট করো না মা, একদম না। আমি ওকে নিয়ে এই বাড়ি ছাড়বো দরকার পড়লে। ও, এখন সৌরসী তোর কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল যে তুই আমার সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবি, কিন্তু ওকে কিছু বলবি না? তোমাদের দুজনের জায়গা আলাদা। একজন আমার মা, আরেকজন আমার স্ত্রী। তুমি, তীরা ও সৌরশী, এই তিন নারীকে নিজের জীবন দিয়ে রক্ষা করার দায়িত্ব আমার উপর আছে। কেন লড়ছ? ওর মধ্যে এমন কি সমস্যা আছে? হামিদ চাচা আমার নামে আসলে কিছু রেখে যায়নি,
কারণ বিয়ে ভাঙলে সব সৌরিশের হয়ে যাবে। দ্বিতীয়, আমার কামনা করা সব থেকে সুন্দরী নারী সে। যদিও বুদ্ধি আর সাহস খুব কম, এরপরও গর্ধব না, একজন পারফেক্ট মেয়ে। এরপরও কেন মা, কেন? মাহমুদা একদোলা থুতু ফেলে বলল, কারণ ওকে আমি অকারণে ঘৃণা করি। সাপ, একটা সাপ আমার স্বামী সন্তানের মনকে নিয়ে খেলে কিভাবে তাদের পক্ষতে টেনে নিয়েছে। একটা সাপ। মাহমুদা ভীষণ জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। তাকে দেখে মনে হচ্ছে প্যানিক অ্যাটাক হয়েছে। জুই তড়িঘড়ি করে তাকে সোফাতে বসালো। উর্মি পানি এগিয়ে দিতেই ওর হাত ধরে কেঁদে দিল মাহমুদা। উর্মি রে, তোর কপাল পুড়ল, ওই সাপটা আমার ছেলেকে গিলে খেয়েছে। মা, আর কতবার বলবো এসব কিছু বলবে না? তীরা আয়েদের কথার সঙ্গে মিলিয়ে বলল, একদম আমার ষোড়শীকে পেয়ে সবাই খুশি। তাছাড়া তুমি জেদ ধরে আসো কেন? শান্ত হও। চুপ থাক, দুটো জঘন্য, আমার জীবনের সব শেষ, সব। মাহমুদা বিলাপ করে কাঁদতে লাগলো। জহুরা পাশে বসে গোমরা মুখে বলল, আমি এই কারণে আয়াতকে বলেছিলাম ডিভোর্স দিতে। আমার সাজানো গোছানো পরিবার এখন ভাঙবে। আয়াত রেগে বলল, কেন ভাঙবে দাদি? আপনাদের কি মনুষ্যত্ব বোধ কিছু নেই? একটা মেয়ের জীবন আমি বলতে আর কেউ নেই। কেন থেকে সামান্য সিম্প্যাথিটুকু দেখাতে পারছেন না? সরিষা আমার দায়িত্ব এবং আমি ওকে সবসময় প্রোটেক্ট করব। এসব থামান, এতে কিছু এনার্জি লস ছাড়া কিছু হবে না। ক্ষণ সময়ের জন্য পুরো বাড়িটা নির্জন হয়ে গেল। শুধু দূর থেকে গাড়ির হর্নের শব্দ আর মাহমুদার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। আয়াত এখনও আগের জায়গায় দাঁড়িয়ে আছে। মাহমুদা খুব শান্তভাবে জিজ্ঞেস করল, ষোড়শী তোর ভালোবাসা না দায়িত্ব আয়াত? সত্যি করে বল, তুই কি ভালোবাসিস? আয়াত এই প্রশ্নের জবাব জানে না, আর যা জানে না সেই বিষয়ে বলতে সে ইচ্ছুক নয়। অলস ভঙ্গিতে বলল, এসব প্রশ্ন অবাঞ্ছিত। পালিয়ে যাচ্ছিস কেন? তুই পছন্দ করতি উর্মিকে। বেশ বেশ, যে মেয়ের জন্য আজ তুই আমাকে কষ্ট দিলি, আমি তোকে অভিশাপ দিলাম। এই মেয়েকে তুই যেন কখনো রক্ষা করতে না পারিস, কখনো না। জুই মুহূর্তে মাহমুদাকে ধমকে উঠল। কারণ হাজার হোক ষোড়শী তার ভাতিজি। আয়াদের মুখ বিবর এক মুহূর্তে গম্ভীর মেঘে ঢেকে গেল। তার মনে হুট করে একটা ভয় তৈরি হয়ে গেল, এমন ভয় যা সহজে যাবে না। দরজার বাহির থেকে পদধ্বনি ভেসে আসছে। আয়াত যে আসছে তাতে সন্দেহ নেই। ষোড়শী ইদানিং লোকটার সব কিছু বুঝতে পারে, কিন্তু সে রেগে আছে, ভীষণ রেগে আছে। তার দোষ কি? চরগুলো কেন খেলো? মুখটা ঘুরিয়ে নিল অন্য পাশে। আয়ের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। ষোড়শীকে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। সে একটা জিনিস মানতে বাধ্য যে এই মেয়েটা ভাগ্যের দিক থেকে অনেক বেশি অসহায়। দীর্ঘশ্বাস ফেলে দরজা আটকে দিল শক্ত করে। কেক খাওনি কেন? খাবো না। কেন? তোমার প্রিয় চকলেট ফ্লেভার? জ্বর খেয়ে পেট ভরে গেছে। আয়াত হাসল। ষোড়শীর সাথে একদম গা ঘেঁষে বসতে বসতে বলল, আমারও পেট ভরা। খুশি একটা খেয়েছে। মানে? জ্বর খেয়েছে, মা দিয়েছে। ষোড়শী দ্রুত ঘুরে আয়াদের পানে তাকালো। ডান গালটা ভীষণ লাল হয়ে আছে। সেখানে স্পর্শ করে কাঁদো কাঁদো সুরে বলল, অনেক ব্যথা পেয়েছেন তাই না? পেয়েছে স্বল্প, তবে তোমাকে বেশি দিয়েছে। গালটা লাল হয়ে আছে। আমার অভ্যেস আছে। ষোড়শী আলতোভাবে আয়াদের গালে হাত বুলিয়ে দিতে লাগলো। মেয়েটা গোলাপি রঙের একটি শাড়ি পরেছে। চেহারাতে মেকআপ নেই, তবে ওর ঠোঁট দুটো ভীষণ লাল দেখাচ্ছে। হয়তো নিজে নিজে কামড়েছে এজন্য। এই অল্প সিক্ত নরম অংশটা দেখে আয়াদের শরীর উষ্ণ হলো। মেয়েটা একটু বেশি কিউট না তার কাছে? ষোড়শীকে নিজের কাছে টেনে নিয়ে বলল, আমি তোমাকে রক্ষা করার জন্য দুনিয়ার সবকিছু করতে পারি, তুমি আমাকে ছেড়ে যেও না। যাবো না, কিন্তু চাচি আজ খুব কষ্ট পেয়েছে। কাল আমরা গ্রামে চলে যাব, অনেক ভোরে। রাতে সকালে ঘুমিয়ে গেলে তেরা রুমে গিয়ে সবকিছু গুছিয়ে নেবে। আমরা কি পালিয়ে যাচ্ছি? এখানে আর কখনো আসবো না? আয়াত ভ্রুজোড়া কঞ্চিত করে ফেলল। কেন আসবো না? তাছাড়া বাবা আমাদের পক্ষে, মাকে সে এলে শান্ত করতে পারবে। কিন্তু আপাতত আমাদের দুজনের দূরে থাকা উচিত। ধরে নাও হানিমুনে যাচ্ছে। হানিমুনে কে পরীক্ষা দিতে যায়?
আমি গিয়ে নিশ্চিত ইতিহাস করব। মানুষের জন্ম হয়েছে ইতিহাস তৈরি করার জন্য। এখন বলো, কে খাবে কিনা? খাবো, কিছু খাইনি তো। ষোড়শী হাত বাড়িয়ে কেকের বাক্সটা নিল, খুলে সর্বপ্রথম আয়াদের মুখে দিয়ে নিজে খেতে লাগলো। মেয়েটাকে মনে হচ্ছে খুব মনোযোগ দিয়ে খাচ্ছে। আয়াদের বারংবার তার মায়ের অভিশাপ মনে হচ্ছে। হঠাৎ আয়াদের কি হলো, সে ষোড়শীর গলায় কপাল ঠেকিয়ে বলল, আমি কি তোমাকে ভালোবেসে ফেলেছি ষোড়শী? আমার তোমাকে হারানোর এত ভয় হয় কেন? আপনি আমাকে ভালোবাসেন কিনা তা আমি কিভাবে বুঝবো যদি আপনি না বোঝেন? আমি তো আপনার করুণাকেও ভালোবাসা ভেবে নিতে পারি। আমি তোমাকে করুণা করি না অন্তত, কিন্তু ভালোবাসা কি? আর তোমার প্রতি আমার এরকম অবসেশন কেন? আমাকে তুমি ভালোবাসো, নিজের সাথে গুণ মিলিয়ে বলো তো, আমার তোমার প্রতি অনুভূতি কি? ষোড়শীর নেত্রপল্লব মেলে আয়াদের পানে তাকালো। হঠাৎ তার বিয়ের আগের দিনের কথা মনে পড়ে গেল, যেদিন আয়াত সেই কথাগুলো নিজের বাবাকে বলেছিল। সেই বিষয়ে কি তোলা এখন ঠিক হবে? কিন্তু ষোড়শী তো বিষাক্ত ভাবনাগুলো ভেতরে রাখতে চায় না। আমার প্রতি আপনার অনুভূতিগুলো করুণা। বিয়ের আগের দিন আপনি বলেছিলেন চাচাকে যে আমি আপনার যোগ্য নই। আমি সেসব শুনেছিলাম, ভীষণ খারাপ লেগেছিল আমার, জানেন। ইচ্ছে ছিল বিয়ের পর ডিভোর্স দেব, কিন্তু মেয়ে মানুষ স্বভাবতই দুর্বল হয়। ষোড়শী ঠোঁট উল্টে অভিযোগ করল। আয়াত হেসে ফেলল এতে। একটা মানুষ এতটা কিউট হয় কিভাবে? মেয়েটাকে টেনে কাছে এনে গালে চুমু খেয়ে বলল, ভাগ্যিস তুমি দয়া করে আমাকে বিয়ে করেছিলে। আমি দয়া করেছি? একদমই না। তবে তুমি ভীষণ বোকা। আমি তোকে জীবনে অনেক বোকা বানিয়েছি। জানি, এই ব্যাপারেও তীরা বলেছে। আপনি আগে বলেছিলেন যে আপনার এক বন্ধুকে খুন করেছেন, আর এটা আমি একমাত্র দেখেছিলাম। পরে তীরা বলল যে আপনি বলেছেন এটা নাকি মজা ছিল, আমাকে ভয় দেখাতেন। আয়াত মলিন হাসল। আসলে সে তীরাকে বললেও বিষয়টা মিথ্যা না। আয়াতের জীবনে প্রথম অঘটন ছিল সেটা, যা অনেক ভুলের কারণে হয়েছিল। পরবর্তীতে যদিও তা ধামাচাপা দিয়েছে সে, ঠিক তখন থেকে তার লিলিয়ার সাথে পরিচয়, এবং মহিলাটা তাকে বিভিন্ন জিনিস ট্রেনিং দিয়ে আজকে জোকার বানিয়েছে। আয়াত যত পাপ করুক, ঘুণাক্ষরেও জীবনে আর এটা করবে না। সে যা যা করেছে তার জন্য যদি ষোড়শীকে হারাতে হয়, আয়াদের হাতের বাঁধন আরও দৃঢ় হলো। এত জোরে কেন ধরেছেন? নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। হোক। এহেন সময় নিচে অনেক চিল্লানোর শব্দ শোনা গেল। মনে হচ্ছে সালেহ ফিরেছে। অন্তত মাহমুদের চিল্লানোর শব্দতে সেটাই মনে হচ্ছে। ভদ্রলোক প্লেনে করে কতটা তাড়াতাড়ি এসেছে তা আয়াত বুঝতে পারছে। একটু নিশ্চিত হলো সে। ষোড়শীকে ছেড়ে বলল, শাড়িটা খোলো, এই চিঠি দেওয়া কোনো কিছু পড়তে হবে না। তীরার রুম থেকে তাহলে কিছু এনে দিন, সেটা পড়ি। এখন যাই হয়ে যাক, আমি তুমি রুম থেকে বের হবে না। এক কাজ করো, টি শার্ট আছে, সেখান থেকে একটা বড়। ষোড়শীর মুখ বিবর একটু রক্তিম হলো। আয়াদের সামনে সে কখনো এত খোলামেলা পোশাক পরেনি। সেখানে বিগ সাইজ টি শার্ট কখনো সম্ভব না। আয়াত আলমারির ভেতর থেকে একটা টি শার্ট বের করে আনলো। এটা তো মেয়েদের, আপনি এসব পরেন? গর্ধ, তোমার জন্য কেনা। যেহেতু তুমি আমার স্ত্রী এবং মাঝে মধ্যে আমাদের একসাথে থাকা হয়, সেখানে এমার্জেন্সি ভেবে কিনেছিলাম। আপনি অনেক কিছু ভেবে কাজ করেন। এখন ঘুমাও, কাল আমরা ভোরে রওনা দেব। ক্ষুধা বেশি লাগলে একটু সহ্য করে নাও। ক্ষুধা নেই, কেক খেয়েছি আর মিষ্টি খেলে আমার পেট ভরে যায়। আয়াত ফ্রেশ হয়ে এসে দেখল ষোড়শী ইতিমধ্যে শাড়ি বদলে শুয়ে পড়েছে। তার পাশে গিয়ে সে নিজেও শুয়ে পড়ল। দুজনে মুখোমুখি হয়ে আছে। অন্ধকারে একে অপরের মুখের গঠন বোঝা যাচ্ছে। ষোড়শী আয়াদের গালে হাত রেখে ফিসফিস করে বলল, আমি আপনার যোগ্য হলে আমাকে কখনো ছাড়বেন না, ওয়াদা করেন। তুমি সব সময় আমার যোগ্য ছিলে, শুধু আমি অন্ধ ছিলাম। চলেন পরীক্ষার পর বেবি নিই। তুমি নিজে তো একটা বাচ্চা, পরে আমি সামলাবো কিভাবে? ষোড়শী হেসে উঠে বিড়বিড় করে বলল। আপনি পচা, আই হেট ইউ আয়াত ভাই। আয়াত জবাব দিল না। অন্ধকারে ষোড়শীকে দেখতে লাগলো। ক্ষণবাদে মেয়েটার গভীর নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। এরপর আয়াত আজ ভালোভাবে বুঝেছে মেয়েটা তার দুর্বলতা।
সে পুরো প্রাণ দিয়ে মেয়েটার প্রতি দুর্বল। ষোড়শী আজ আয়াদের সাথে থাকবে, বিষয়টা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ছাড়ল তীরা। আজকে রাতে তার সঙ্গের অনেক বেশি প্রয়োজন ছিল, কিন্তু সম্ভব না দেখে জানালার সামনে দাঁড়ালো। কত বিশাল কলহ হওয়ার পর সবকিছু শান্ত হয়েছে, আর শান্ত হওয়ার সঙ্গে সঙ্গে তীরার মনে ঝড় উঠেছে। এক ধরনের অসহনীয় ব্যথা হচ্ছে মনে। ইজাজকে সে পছন্দ করে, কিন্তু এখন যে ঝামেলাটা হলো, এরপর সম্ভব কিভাবে? হঠাৎ সে খেয়াল করলো বাগানের মধ্যে কিছু নড়াচড়া করছে। একটু খেয়াল করে দেখলো মানুষটা ইজাজ। অন্ধকারেও বলে দিতে পারবে যে তাদের দুজনের মনের অবস্থা একরকম। তীরা জানালার কার্নিশে মাথা ঠেকালো। হালকা সমীরণে তার চুল উঠছে। বন্ধ নেত্রপল্লব দিয়ে একটা ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এরপর কয়েকবার এমন হলো। যখন আয়াত ষোড়শী বের হলো গাড়ি নিয়ে, তখনও সূর্য ঠিকঠাক ওঠেনি, কেবল আজান দিয়েছে। এ সময় যেতে একটু ইচ্ছে করছে না ষোড়শীর, কিন্তু উপায় নেই। গাড়িতে উঠে বসতে আয়াত তাকে বলল, সামনে এসো, ড্রাইভার যাবে না আমাদের সাথে। এত রাস্তা একা ড্রাইভ করতে পারবেন নাকি? আমার যোগ্যতাতে এত সন্দেহ? তা নয়। ষোড়শীর পেছনের সিট থেকে বের হয়ে সামনের সিটে বসলো। বাড়িটার দিকে তাকিয়ে কেমন যেন শূন্য অনুভব হলো তার। মনে হচ্ছে এখানে আর সে ফিরতে পারবে না, কিন্তু কথাটা আয়াতকে সে বলতে চাচ্ছে না। গাড়িতে উঠতেই মুহূর্তেই তা চলতে লাগলো। রাস্তা ফাঁকা হওয়ায় খুব একটা সময় লাগলো না। অনেকটা দূর আসার পর পথিমধ্যে থামলো কিছু খাওয়ার জন্য। একটা নামকরা হোটেলে ঢুকে সকালের খাবার অর্ডার দিল। প্রথমে তাদের গরম গরম চা দিয়ে গেল। তা মুখে দিতেই ষোড়শীর মনে একদম রিফ্রেশ হয়ে গেল মনটা তার। কি কি অর্ডার করেছেন? তোমার পছন্দসই সবকিছু। কিন্তু এত কেন? আপনার টাকা সাবধানে খরচ করা উচিত। রিল্যাক্স, তুই রানীর মতন থাকলে ওই সারা জীবন তোমার স্বামীর অর্থ শেষ হবে না। যা তাই হয় নাকি? হয়। খাবার আসতে ষোড়শী হঠাৎ জিজ্ঞেস করলো, উর্মিয়াপুর জন্য আপনার খারাপ লাগছে? কেন? তার সাথে বিয়ে হলো না যে। যদি বিয়ে হতো দুজনে একসাথে থাকতেন, কত ভালো হতো। পারফেক্ট কাপল। তুমি কি মজা নিচ্ছ? এই মানুষ বলতে জেলাস। নিজেকে দেখেন, কালকে চরগুলো এখনো মনে আছে আমার। কাল চর খেয়েছ, এখন খাবার খাও। ষোড়শীর মুখে খাবার ঢুকিয়ে দিল আয়াদ। তাদের দুজনের কথার মাঝে মনে হচ্ছে দূর থেকে কেউ দেখছে। আয়াদ ভীষণ সচেতন একজন মানুষ, এক মুহূর্তেই তা ধরতে পারল। তবে ষোড়শীকে সেসব কিছু বলল না। সকাল 10টার আগে তারা পৌঁছে গেল। বাড়ির সামনে আসতে থমকে গেল ষোড়শী। সেই ঘটনার পর একবারও আসেনি এখানে। সে জানে না ড্রয়িং রুমে যাবে কিভাবে। আয়াত তাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে কপালে নাক ঠেকিয়ে বলল, ভয় নেই, মন খারাপ করো না, চাচার জন্য দোয়া করো। বাড়ির দরজা খুলতে ষোড়শী চমকে উঠল। যে বাড়িটাকে বাহির থেকে শান্ত মনে হচ্ছিল, ভেতরের ঠিক বিপরীত। মিনিমাম 50 জন মানুষ এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। এরা কারা? আর বাড়িতে কি করে? এরা সেই লোক যারা সর্বদা তোমার খেয়াল রাখবে, একদম ছায়ার মতন। ভয় নেই, এটা কেউ বেইমান না। এসব রুদ্রবীরের ভয় করলেন? হ্যাঁ, তাছাড়া তোমার শুধু দায়িত্ব পড়াশোনা করা, আর একটা এক্সট্রা দায়িত্ব আছে। সেটা কি? আজ সকলের সামনে তাকে টেনে চুমু খেলো। ষোড়শী ধাক্কা দিয়ে বলল, নির্লজ্জ। কিছু নির্লজ্জ, এটা তোমার দায়িত্ব, আর এরা তোমাকে জাজ করবে না। আপনি তো এমন ছিলেন না। পুরুষ মানুষ বউ পেলে বদলায়। ষোড়শীকে তোয়াক্কা না করে সে হেলে দুলে উপরে উঠে গেল। এই মানুষটা কি সেই যে তাকে কথায় কথায় চট দেয়? অবশ্য এক অঙ্গে শতরূপ। পড়াশোনা করতে একটুও ভালো লাগে না আমার। এত পড়লে মনে হয় সব ভুলে যাচ্ছি। তোর কি খবর? ফোনের ওপাশ থেকে তীরা জবাব দিল, পড়তে না ভালো লাগলেও পড়তে হবে। আর তো 2টো এক্সাম, তারপর প্র্যাকটিক্যাল, এরপর শেষ। ভাইয়া বলেছে নেপাল নিয়ে যাবে। আমাকে তো বলেনি। তোকে বোধহয় নিবে না। থাক, কষ্ট পাস না। আমাকে হয়তো সারপ্রাইজ দেবে, এই জন্যই বলেনি।
প্রেমে অন্ধ মহিলা। তীরার কথায় হেসে উঠল ষোড়শী। সে অন্ধ বটে, তা নয় সারাদিন মাথায় আয়াদের কথা কেন ঘোরে? এমনকি যখন পরীক্ষার হলে প্রচণ্ড কঠিন প্রশ্নের জবাব লিখছে, ঠিক তখনও মনে হয় মানুষটা হঠাৎ হঠাৎ তার মস্তিষ্কের ভেতর থেকে উকি দেয়। তীরা, ইজাজ ভাইয়ের সাথে তোর কথা হয়? কিছু সময় নীরবতা পালন করে ওপাশ থেকে জবাব এলো। না, দেখলাম আমাকে ব্লক করেছে ইনস্টাতে। বোধহয় ভাইয়ার ওপর রাগ করে, এমনকি ফুপু কল করে কান্নাকাটি করলেও ছেলে না বলে চলে গেছে। এর জন্য সে কি কান্না দুই মহিলার, একজন কাঁধে ছেলের বিয়ে করেছে এজন্য, আরেকজন কাঁধে ছেলে বিয়ে করেনি এজন্য। মন খারাপ করিস না, যদি ভাগ্যে থাকে তাহলে আবার কথা হবে তোদের। বাদ দে, এখন পড়তে বস যা, পরে ভাইয়েরও বোকা খাবি। ফোন রেখে দিলে তীরা ষোড়শী পড়াতে মনোযোগ দিল। পরীক্ষাগুলো তার ভালো হয়েছে, রেজাল্ট এলে এখন বাকিটা বোঝা যাবে। যখন সে ভীষণ মগ্ন একটি প্রশ্নের জবাব পড়তে, তখন দরজায় শব্দ হলো। একটি মেয়ে হালকা উকি দিয়ে বলল, একটা মহিলা গেটের সামনে অনেক চিল্লাচ্ছে, বলছে তোমার মা স্যার বাড়িতে নেই, কি করব? ষোড়শীর মুখটা কালো হয়ে গেল। এটা নিশ্চয়ই মল্লিকা। সে ভাবল গেটের ভেতর থেকে হালকা কথা বলে চলে আসবে। আগত মেয়েটাকে বলল, আপু আপনি চলেন আমার সাথে, ব্যাপারটা দেখছি। ঠিক আছে। ষোড়শীকে দেখতে পেয়ে মল্লিকা তড়িঘড়ি করে গেটের কাছে এলো, কিন্তু তাকে ভেতরে ঢুকতে দেওয়া হলো না। মল্লিকা অশ্রু সজল কণ্ঠতে বলল, তোর কি খবর? পরীক্ষা কেমন হচ্ছে? এখানে আসার কারণ কি? সবসময় এমন করো, মানুষ তো ভালো বলবে না। আমি তোর মা, এই জন্য খোঁজ দিতে এসেছি। ষোড়শীর কপালে ভাঁজ পড়ল। মায়ের শব্দের ভিত্তি আসলেও কি তার জন্য মল্লিকার নিকট আছে? ষোড়শী খেয়াল করলো মল্লিকার অবস্থা বেশি ভালো নয়, চোখে কালি পড়েছে, অনেক রোগা হয়েছে। সে এর কারণ জানে। সম্প্রতি কোলের ছেলেটা পানিতে ডুবে মারা গেছে। বিষয়টা শুনে ষোড়শীর খারাপ লাগলেও সে দেখতে যায়নি। এখন যে বয়স, তাতে আরও একবার মল্লিকার সন্তান হবে কিনা সন্দেহ। এমন চললে স্বামীর সংসারে থাকতে ভীষণ কষ্ট হবে। ষোড়শী দীর্ঘশ্বাস ছাড়ল। সত্য বলতে মানুষের নিজের কিছু করতে হয় না। যাদের কর্মফল ভোগ করা থাকে তা আপনা আপনি সৃষ্টিকর্তার পক্ষ থেকে এসে যায়। খোঁজ নিয়েছো তো, চলে যাও। শুনলাম তোর আর আয়াদের বিয়ে হয়েছে, বড়ভাবে মেনে নিল? না, মেনে নেয়নি, কিন্তু আশা করি নিবে। তোর বাবা এটা ভালো কাজ করে গিয়েছে, আয়াত তোকে রক্ষা করতে পারবে। শোন, তো তোর বয়স যে অবধি 23-24 না হবে, সেই অবধি খুব সাবধানে থাকি, কারণ রুদ্রবীরের এমন বয়সের মেয়ে পছন্দ না। আমি ভুল করেছি ষোড়শীমা, আমি সবসময় তোকে নিয়ে চিন্তিত থাকি। মল্লিকা কান্নায় ভেঙে পড়ল। ষোড়শী কি বলবে সে বুঝতে পারছে না। কারণ কোনটা নাটক আর কোনটা সত্য সেই জ্ঞান এখনো তার হয়নি। সে কি ভেবে তাকে ওখানে দাঁড়াতে বলে রুমে চলে এলো। আয়াত তাকে খরচ করার জন্য অনেক টাকা দেয়, যা সে খরচ করে না বললেই চলে। সেখান থেকে কিছু এনে মল্লিকার হাতে তুলে দিল। ফল কিনে খেও। আমি তোর কাছে টাকার জন্য আসিনি। জানি, এটা এমনি দিলাম, কিনে খেও, আমি আসি। ষোড়শী পেছন ফিরে চলে গেল। মল্লিকা ফুপিয়ে কান্নার শব্দ শোনা যাচ্ছে। এখানে কিছু করতে পারবে না ষোড়শী। হিসেবে এখন মল্লিকার রানীর মতন থাকার কথা ছিল। ষোড়শী জানে তার দুটো ভাইকে পেটে থাকতে মেরে ফেলেছে মল্লিকা, শুধুমাত্র তার বাবাকে পছন্দ করত না এজন্য। তারা থাকলে আজ তাদের জীবনটা অন্যরকম হতো। অবশ্য যা হয়নি তাতে কষ্ট পেয়ে কি লাভ। ষোড়শী পুনরায় চেয়ার টেবিলে ফিরে এলো। নির্জন কক্ষতে শুধু পৃষ্ঠা উল্টানোর শব্দ শোনা গেল। আজ পরীক্ষা শেষ, তারপর আমরা বাড়ি ফিরে যাচ্ছি। মা কিন্তু এখনো খুব রেগে আছে। ষোড়শী চুলগুলো খোপা করতে করতে বলল, তাহলে কেমন হবে? কি হবে? অন্তত মার খেতে হবে না, খেলো একটা বুদ্ধি শিখিয়ে দেই। কি বুদ্ধি? আয়াত ষোড়শীকে পেছন থেকে জড়িয়ে ধরে কানে ঠোঁট লাগিয়ে ফিসফিস করে বলল, মাকে বলবে যে খুব শীঘ্র সে দাদি হতে চলেছে, দেখবে মাথায় করে রাখবে। মেয়েটা ভীষণ লজ্জা পেল। পেটে কোনো এর গুঁতো দিয়ে বলল,
এরপর যখন শুনবে হবে না তখন কি করব? কেন? সত্য হলে দোষ কে? আপনি এই কথা বলছেন হঠাৎ আজ কেন? ষোড়শীকে ঘুরিয়ে মুখোমুখি করলো আয়াদ। মেয়েটার ওজন বেড়েছে ইদানিং, দেখতে সুন্দর লাগে। আমাদের সম্পর্কটা এখন এগিয়ে নিয়ে যাওয়া উচিত। তুমি বড় হয়েছ, যদি তুমি রাজি থাকো। মুখে না বলে আয়াতকে ধীরভাবে জড়িয়ে ধরল ষোড়শী। এতে যেন সব কয়টা প্রশ্নের জবাব ছিল। সৌরিশে, আমাকে ভালোবাসো? ভীষণ। একটা ওয়াদা করো, যদি অনেক কঠিন পরিস্থিতি আসে তবে কখনো নিজের মস্তিষ্কের উপর কন্ট্রোল হারাবে না। সৃষ্টিকর্তা আমার উপর বিশ্বাস রাখবে। সব উল্টে গেলেও আমি তোমাকে খুঁজে বের করব। ততক্ষণ অবধি আমার জন্য নিজেকে সুরক্ষিত রাখবে। আমাকে নিয়ে খুব ভয় পান? হ্যাঁ, আমি দাঁড়িয়ে থাকবো বাইরে, সোজা গেটের কাছে আসবে, আর কোথাও যাবে না, এমনকি ওয়াশরুমেও না। জি জনাব, সব মনে আছে, রোজ মনে করিয়ে দেন। সাবধান থাকে ভালো। এখন চলো। আয়াত ষোড়শীকে নিয়ে বের হয়ে গেল। প্র্যাকটিক্যাল পরীক্ষা হওয়ায় খুব বেশি সময় লাগলো না। এক্সাম হল থেকে যখন বের হতে যাবে তখন পেছন থেকে একজন তার নাম ধরে ডাকলো। এই স্যারকে সে চেনে, পরীক্ষার মধ্যে বেশ কয়েকবার গার্ড পড়েছে তার। এটা কি তোমার রেজিস্ট্রেশন নাম্বার? কাগজে লেখার দিকে ভালো করে তাকিয়ে দেখে ষোড়শী বলল, জি স্যার। আমার সাথে একটু অফিস রুমে এসো, তোমার খাতায় একটু সমস্যা হয়েছে। ষোড়শী ভয় পেয়ে গেল। স্যারের কথা মতন পেছন পেছন চলতে লাগলো। তার মনে কোনো প্রকার অন্য চিন্তা আসেনি। অফিস রুমে ঢুকতে সে খেয়াল করলো সবগুলো জানালা বন্ধ এবং স্যারটা মাস্ক পরে নিল। ভেতরে ঢুকতে ষোড়শী অন্যরকম একটা সুগন্ধ পেল। স্যার তার দিকে একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, এখানে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে কিনা দেখো। ষোড়শী কাগজটার দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুম ঘুম অনুভব করলো। তার মনে বলে উঠল কিছু একটা ঘটে গেল যা ঘটার কথা ছিল না। যখন সে একেবারে পড়ে যাবে তখন মনে হলো পেছন থেকে কেউ বুকে জড়িয়ে নিল, কিন্তু এখানে কোনো উষ্ণতা নেই। অচেতন অবস্থাতেও তার শরীর ঘিন ঘিন করে উঠল। এক্সাম সেন্টার ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু ষোড়শীর আসার কোনো নামগন্ধ নেই। আয়াদের মনে হচ্ছে কিছু ঠিক নেই। দারোয়ানের সাথে এতদিনে ভালো পরিচয় হয়েছিল তার। তাকে জিজ্ঞেস করতে ভদ্রলোকও চিন্তায় পড়ে গেল। মুহূর্তে কলেজের ভেতরে সকলে খোঁজা আরম্ভ করলো। আয়াদের যা বোঝার বুঝে গেছে। ঠিক তৎক্ষণাৎ একটা নাম্বার থেকে তার ফোনে মেসেজ এলো। ডাটা অন থাকায় টুংটাং শব্দ হয়েছে। মেসেজ অপশনে ঢুকতেই রুদ্রবীরকে দেখা গেল, যার বুকে ষোড়শী ঘুমিয়ে আছে। নিচে আবার মেসেজে লেখা, সারপ্রাইজ সারপ্রাইজ, আয়াদ সুলতানি নাকি জোকার, কোনটা বলবো? কোথায় আমি? মনে হচ্ছে আমার আশেপাশে সবকিছু ডুবে যাচ্ছে। এটা কি মৃত্যুর আগের সময়টা? এক ফোঁটা অশ্রু ষোড়শীর চোখের কার্নিশ ছুঁয়ে গড়িয়ে পড়ল। সে বুঝতে পারছে কোনো শক্ত কিছুর উপর সে শুয়ে আছে, সম্ভবত মেঝের ওপর। ভীষণ দুর্বল লাগছে তার। কম্পমান কণ্ঠতে আয়াদের নাম উচ্চারণ করলো। ইদানিং ঘুমের মধ্যে যখনই সে হাত মেলে দিত শূন্যে একটা উষ্ণতা এসে ঘিরে ধরত তাকে। তবে এখন চারিধার নীরব, একদম মৃত্যুপুরীর মতন নীরব। ধীরে ধীরে চোখ খুলল সে। মাথার উপর অনেকগুলো লাইট লাগানো, যেমনটা অপারেশন থিয়েটারে থাকে। দুর্বল দৃষ্টিতে আশেপাশে তাকালো। সত্যি সে একটা অপারেশন থিয়েটারের মতন জায়গায় শুয়ে আছে। আর ঠান্ডা ভাবটা মেঝেতে নয়, বরং ধাতব টেবিলের ছিল। সবগুলো ফিরে আসতে সর্বপ্রথম নাকে ম্যাটালিক একটা গন্ধ এলো। বহুদিন ধরে রক্ত পচে থাকলে এমন গন্ধ হয়। তাকে উঠতে দেখে একটা মহিলা উঠে এলো। কোনো প্রকার শব্দ না করে তার প্রেশার মাপতে লাগলো। ষোড়শী খেয়াল করলো তার একটা হাত হ্যান্ডকাপ দিয়ে আটকানো। কোথায় আমি? আর আমাকে এখানে কেন আনা হয়েছে? মহিলাটি কোনো জবাব দেয় না, বরং তাকে আরও একটা ইঞ্জেকশন দিয়ে দিল। ষোড়শীর আবারও ভীষণ ঘুম পাচ্ছে। মনে হচ্ছে তলিয়ে যাচ্ছে সবকিছু। পুনরায় কত ঘন্টা পর তার ঘুম ভাঙল তা সে জানে না। এবার আরও দুর্বল শরীর নিয়ে উঠল, কিন্তু এখন আর রুমে সেই মহিলাটি নেই, বরং তার জায়গায় রুদ্রবীর বসে আছে, সুদর্শন পোশাক পরে, মুখে অমায়িক হাসি নিয়ে।
জানোয়ার। ষোড়শীর গালি সে গায়ে মাখল না, বরং হো হো করে হেসে উঠল। ঠিক বললে ষোড়শী, তুমি এখন জানোয়ার হবে আমার ছোট্ট কুকুরছানা। কখনোই না। ভেবেছেন আয়াত আমাকে খুঁজে বের করতে পারবে না? অবশ্যই পারবে। রৌদ্রবীরের ভ্রুজোড়া নেচে উঠল। সে এগিয়ে এসে মেয়েটার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, আমার এখান থেকে আজ অবধি কোনো মেয়ে বাইরে যেতে পারেনি, গিয়েছে তবে আমার পিটবুলগুলোর পেটে। তো আশা করিস কিভাবে যে বেরোতে পারবি? তোকে ধরতে আমার খুব কষ্ট হয়েছে, কয়েকটা খুনও করতে হয়েছে, যেমন তারা, তোর বাবা, কাজের মেয়েগুলো। তারা মানে? ষোড়শীর মুখখান দেখে অনুধাবন করা যাচ্ছে সে ভীষণ আশ্চর্য হয়েছে। শুকনো ঢোক গিলে বলল, মাকে আপনি মেরেছেন?